ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের কোন কোন টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। তো একটা ওয়ান বাই ওয়ান করা শুরু করি। যেমন আপনাদের জন্য ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম বোর্ড পরীক্ষায় প্রায় সময়ই আসে। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে আপনাদের যেটা আসার চান্সেস খুবই বেশি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কেমনে আসতে পারে? ধরেন এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আমি এটাকে একটু সুন্দরভাবে আঁকার চেষ্টা করি। আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে দেওয়া আছে এ, এখানে বি, এখানে সি, আর এই জায়গাটাতে আমাদের দেওয়া হচ্ছে ধরেন এক্স দেওয়া, এবং এই জায়গাটাতে আমাদের দেওয়া হচ্ছে ওয়াই। আমাদেরকে বললো উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। ওকে, উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। ওকে, উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো স্যার। ওকে, তো এইটা হচ্ছে কোশ্চেনটা যেটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসতে পারে। তো চলেন এবার এটা সলভ করি। অ্যাকর্ডিং টু দ্য স্টেম ক্যালকুলেট দ্য এরিয়া, according to the stem write down the algorithm, flowchart and C program that calculate the area of a diagram. Okay, according to the stem write down the algorithm, flowchart and C program that calculate the area of a triangle. তো এই টাইপে area of a given diagram এরকম বলতে পারে। তো এটার আমরা অ্যান্সার কেমনে দিব? তো ফার্স্ট থিং ফার্স্ট, পরীক্ষার খাতে আপনি কি লিখবেন? পরীক্ষার খাতে আপনি লিখবেন উদ্দীপকে চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের। উদ্দীপকে চিত্রটি উদ্দীপকের চিত্রটি একটি ত্রিভুজের। আমি দেখেন পরীক্ষার খাতায় কেমনে লিখবেন সেটা বলে দিচ্ছে। উদ্দীপকের চিত্রটি একটি ত্রিভুজের, উদ্দীপকের চিত্রটি একটি ত্রিভুজের নিম্নে ইহার ক্ষেত্রফলটি ক্ষেত্রফলটির নিম্নে ইহার ক্ষেত্রফলটির অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করা হলো বা উল্লেখ করা হলো।
ঠিক আছে, নিম্নে এর ক্ষেত্রফল, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম উল্লেখ করা হলো। তো আমাদের এখানে আমরা যেটা দেখব, ফার্স্টে অ্যালগরিদম। তার অ্যালগরিদম আপনি কলম দিয়ে লিখবেন, পেন্সিল দিয়ে লিখলেও কোনো প্রবলেম নেই, বাট আপনি কলম দিয়ে লিখবেন অ্যালগরিদম। গ নাম্বারে আপনার কাছে মেইনলি অ্যালগরিদম আর ফ্লোচার্ট চাবে, আর ফ্লোচার্ট অবশ্যই পেন্সিল দিয়ে ড্র করবেন। আর ঘ নাম্বারে আপনার জন্য সি প্রোগ্রাম আসে। চ্যাপ্টার 5 থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর মেইনলি গ তে থাকে হলো গিয়ে ফ্লোচার্ট আর অ্যালগরিদম, মানে অ্যালগরিদম আর ফ্লোচার্ট থাকে, কখনো কখনো স্যার অ্যালগরিদম থাকে, আর ঘতে থাকে তার হচ্ছে সি প্রোগ্রাম। ঠিক আছে, ঘতে থাকে হলো গিয়ে সি প্রোগ্রাম থাকে। তো অ্যালগরিদম আপনি লিখবেন, আর স্যার বেশি অযথা কোনো কথাবার্তা লেখা লাগবে না। অ্যালগরিদম আমি যেমনি লিখতেছি এটা একদম ফাইন এনাফ তো আপনার পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য। স্টেপ ওয়ান আপনি লিখবেন, স্টার্ট করি। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা নিব হলো গিয়ে, স্টেপ 2 তে আমরা আমাদের দেওয়া আছে এক্স আর ওয়াই তে ইনপুট গ্রহণ করি। স্টেপ 3 তে হচ্ছে আমরা লিখবো এরিয়া, তারপর হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু হাফ। স্যার আপনারা এইভাবে ইকুয়েশনটা লিখবেন। এই ইকুয়েশনটা যদি এভাবে না লেখেন পরীক্ষা 1 নাম্বার কাটা, কারণ আমরা সি প্রোগ্রাম করতে যাচ্ছি। সি প্রোগ্রামে অ্যারিথমেটিক অপারেশন ইউজ করা হয়। অ্যারিথমেটিক অপারেশনে সবার প্রথমে আসে গুণ, তারপরে আসে ভাগ, তারপরে আসে যোগ, তারপরে বিয়োগ। তো আমরা যখনই স্যার এভাবে অনেকে লেখে, এভাবে যেটা লেখে সি প্রোগ্রামের ক্ষেত্রে, আইসিটির ক্ষেত্রে আপনি যদি এভাবে দেন আপনি পরীক্ষায় কিন্তু নাম্বার কম পাবেন। ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে আপনার নাম্বারও কেটে দিতে পারে। কারণ সি প্রোগ্রামে যারা আমার ডিটেল কোর্স করছে তারা ভালো মতো জানে যে অ্যারিথমেটিক অপারেটরের কিন্তু একটা লিস্ট আছে। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটরের একটা প্রায়োরিটি আছে। অ্যারিথমেটিক অপারেটর অর্ডার। অ্যারিথমেটিক অপারেটরের অর্ডার হচ্ছে, ফার্স্টে আপনার আসবে মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস। তো আপনি এখানে যদি দেখেন আপনি কিন্তু আগে কি করতেছেন স্যার, ভাগ করতেছেন, ডিভিশন করতেছেন, তারপর আপনি কি করতেছেন, মাল্টিপ্লিকেশন করতেছেন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন করতেছেন। তার মানে আপনি যে অর্ডারটা আছে সেই অর্ডারটাকে কিন্তু স্যার ভায়োলেট করতেছেন। আমি আজকের ক্লাসটাতে আমি কিন্তু কোনো বিস্তারিত ব্যাখ্যা কিচ্ছু যাব না। আমি আজকের ক্লাসে সেই কোশ্চেনগুলো আলোচনা করব যেগুলো আপনাদের বোর্ড পরীক্ষায় আসবে, এবং সেটা রিগার্ডিং যতটুকু কথাবার্তা বলার এগুলো আমি বলবো। ঠিক আছে, আর ডিটেলস যদি আপনার দেখতে হয় সেটার জন্য আমি আর্কাইভ ক্লাসগুলো দিয়ে রাখছি। অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে স্যার আর্কাইভ ক্লাস দেওয়ার কি আছে। স্যার আমি যখন এগুলো কভার করব তখন আপনার বেসিক রিগার্ডিং অনেক কোশ্চেন আসবে, তো বেসিক দেখানোর মতো সময় কিন্তু এখন নাই। তো বেসিক গুলো যাতে আপনি আপনার মতো দেখে নিতে পারেন সেটার জন্য কোন কোন লেকচার আপনি ফলো করবেন এবং কোনটা ফলো করলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সেই ক্লাসগুলোই রাখা হয়েছে। এবং সেটাকে আপনি হচ্ছে স্পিড বাড়ায় দেখতে পারেন স্যার। ঠিক আছে, 1 মাস কোনো ব্যাপার না, আইসিটিতে A+ পাওয়ার জন্য 1 মাসই যথেষ্ট, আমি যেভাবে গাইড করছি। ঠিক আছে, আর ডিটেলসে যদি জানার ইচ্ছা থাকে তাহলে আপনাকে আসলে শুরু থেকেই পড়া উচিত ছিল, বাট ওগুলা বাদ দেন, ওগুলা বাদ। আপনাকে এখন আমি যা গাইডলাইন ফলো করতে যে গাইডলাইনের কথা বলতেছি সেটা যদি আপনি ঠিক মতো ফলো করেন আপনি এখান থেকেই 100তে 100 পাবেন স্যার। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো এটা হচ্ছে আমাদের সঠিক ওয়ে, ঠিক আছে, আর এটা হচ্ছে ভুল ওয়ে। সবাই বুঝতে পারতেছেন তো? তো এখানে দেখেন আমরা ফার্স্টে কি করছি স্যার, ফার্স্টে আমরা গুণ চিহ্ন দিয়েছি, এরপরে আমরা কি দিয়েছি স্যার, ভাগ দিয়েছি। তো দেখেন অর্ডার অনুযায়ী কিন্তু যাচ্ছে। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট যেটা অনেকে মিস করে। ঠিক আছে, এবার দেখেন স্যার স্টেপ
স্টেপ 4, ঠিক আছে। স্টেপ 4 আমরা হচ্ছে দিব হলো গিয়ে এরিয়া প্রিন্ট করি, আর স্টেপ 5 আর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। এই পিডিএফ টিডিএফ এগুলো মানে স্ক্রিনশট এগুলো নেওয়ার দরকার নেই, ক্লাস শেষ হলে পিডিএফ আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব স্যার, আপনি এখান থেকে পিডিএফ গুলো দেখে নিতে পারবেন, কোনো প্যারা নেই স্যার, ঠিক আছে স্যার। ওকে, তো এটা হচ্ছে আমরা প্রোগ্রামকে কি করে দিছি স্যার, এন্ড করে দিছি। ওকে, এটা ছিল আমাদের ফ্লো চার্ট অ্যালগোরিদম। এবার আমরা ফ্লো চার্টটা দেখবো স্যার। ফ্লো চার্ট, ঠিক আছে, ফ্লো চার্টটা দেখবো। আপনি যখন পরীক্ষার খাতায় কোশ্চেন অ্যান্সার দিতে যাবেন, সেটা আপনি নিচে নিচেও লিখতে পারেন। ধরেন এক সাইডে অ্যালগোরিদম লিখছেন, এক সাইডে ফ্লো চার্ট লিখছেন, এক সাইডে সি প্রোগ্রাম করছেন, ওইটাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। আবার নিচে নিচেও করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনি নিচে নিচে করেন, কারণ বোর্ডের পরীক্ষায় খাতা আপনাকে পেজ ঠিকঠাক মতোই দিছে, তো আপনার আসলে কিপটামি করার কোনো দরকার নেই। আপনি হচ্ছে একদম হচ্ছে নিচে নিচে সিকোয়েন্সিয়ালি লিখে যাবেন, ঠিক আছে। আবার যে কোশ্চেনে ফ্লো চার্ট চাই নাই, ওই কোশ্চেনে কিন্তু ফ্লো চার্ট দিতে যায় না, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে ফার্স্টে স্টার্ট বাটন নিব, এটা হচ্ছে স্যার স্টার্ট বাটনের সিম্বল। তারপর 2 নম্বরে আমাদের কি ছিল, 2 নম্বরে আমাদের ছিল এক্স ওয়াই নিতে। ওকে, এক্স ওয়াই নিতে বলছে, এক্স কমা ওয়াই, ঠিক আছে। যদি ইকুয়াল থাকতো তাহলে আয়তক্ষেত্র বক্স আঁকতেন, ওটা আমরা যাব। যেহেতু এখানে কোনো ইকুয়াল নাই, অর্থাৎ অপারেটর যখনই থাকবে, আপনার যদি ফ্লো চার্টের মধ্যে, এই নোটটা একটু লিখে রাখেন, ফ্লো চার্টের মধ্যে যদি অপারেটর থাকে, অপারেটর কি কি, অপারেটর আপনার সবচেয়ে কমন অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এগুলা যে কথাগুলো বলতেছে এগুলো কিন্তু আপনার এমসিকিউর জন্য আসে। অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি, এই যে এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর হচ্ছে আপনার কি বলে অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরে আপনি পাবেন হলো গিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর, এখান থেকে প্রায় সময় কোশ্চেন আসে। রিলেশনাল অপারেটর হচ্ছে আপনার গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, তারপর হচ্ছে নট ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, এগুলো হচ্ছে আপনার সব রিলেশনাল অপারেটর। পরীক্ষায় আসে যে নিম্নোক্ত কোনটি রিলেশনাল অপারেটর, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর, ওকে, লজিক্যাল অপারেটর। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার এটা, এই পার্সেন্টেজ কে কিন্তু স্যার মড বলা হয়, এটাও কিন্তু আমাদের একটা অ্যারিথমেটিক অপারেটর। পার্সেন্টেজ যে সাইনটা দিছে এটা কিন্তু আমাদের অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে। ওকে, লজিক্যাল অপারেটরের মধ্যে আমাদের কি কি থাকতেছে, লজিক্যাল অপারেটর, ওকে, এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। তো এই হচ্ছে অপারেটরের লিস্ট। আপনার সি প্রোগ্রামে যদি অপারেটর থাকে, অর্থাৎ আপনার ইনপুট বক্সে যদি এই কোনোটা সিম্বল আপনি দেখতে পান, তাহলে আপনার অবশ্যই হচ্ছে প্রসেসিং বক্স দিতে হবে, অপারেটর যদি থাকে, ঠিক আছে। ফ্লো চার্টে অপারেটর থাকলে আপনার কি ইউজ করতে হবে স্যার, প্রসেসিং বক্স থাকতে হবে। তো আমাদের এখানে কোনো অপারেটর আছে নাই, তাহলে আমরা সামান্তরিক আঁকবো।
এখন পরেরটাতে দেখেন, পরেরটাতে আমরা কি করছি, এরিয়া, এরিয়া এই যে দেখেন এখানে অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটরও আছে, তার সাথে অ্যারিথমেটিক অপারেটরও আছে। তারপর আমরা কি করব স্যার, আউটপুট বক্স, ইনপুট বক্স যেমন আউটপুট বক্সও তেমন, কারণ যেখান থেকে ইনপুট হচ্ছে, অর্থাৎ আমরা বাসায় ঢোকার সময় যে দরজা দিয়ে ঢুকি, বের হওয়ার সময় তো ওই দরজা দিয়েই বের হয়। কম্পিউটার সিস্টেমে ইনপুট এবং আউটপুট বক্স সেম, তাই মানে ইনপুট এবং আউটপুট পোর্ট সেম, তাই আমরা হচ্ছে ইনপুট বক্সটা ইউজ করি। ফাইনালি প্রোগ্রাম কি করে দিচ্ছি স্যার, এন্ড করে দিচ্ছি। ওকে, ফাইনালি আমরা প্রোগ্রাম হচ্ছে এন্ড করে দিচ্ছি স্যার। এটা ছিল আমাদের ফ্লো চার্ট। এবার আসতেছি সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম আপনি পেন্সিল দিয়েও লিখতে পারেন, কিন্তু স্যার কাটাকাটি করবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলাপাইন প্রোগ্রাম লেখার সময় কাটাকাটি করে। আপনারা ঝকঝকে তকতকে খাতা লিখবেন, হাতের লেখা নো ম্যাটার, যাই হোক না কেন, আর খাতার স্যার ডেকোরাম মেনটেন করবেন, অর্থাৎ খাতার চারপাশে জায়গা রেখে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, অনেকে স্কোয়ার শেপের মার্জিন ইউজ করে, সেটাও হয়, আবার অনেকে হচ্ছে খাতা ভাঁজ করে নেয়। তার বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছেন এবং বোর্ড পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনার খাতাকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটা খুবই ভালো। এখন প্রশ্ন হচ্ছে, আপনার পরীক্ষায় কি 100-তে 100 পাইতে চান, নাকি আপনি অ্যাভারেজ একটা নাম্বার পাইলে খুশি, সেটা হচ্ছে কথা। এখন অ্যাভারেজ একটা নাম্বার পাইতে চাইলে আপনি খাতা আপনার মতো করে দিয়ে দিবেন, যে লাইক খাতা আল্লাহ রাস্তায় দিয়ে দিছি, খাতায় পরীক্ষা আল্লাহ রাস্তায় পরীক্ষা দিয়ে দিছি, নাম্বার দিলে দিবে, না দিলে নাই। ম্যাক্সিমাম পোলাপাইনের খাতার অ্যাপিয়ারেন্সের জন্যই হচ্ছে নাম্বার ম্যাক্সিমাম কমে যায়। খাতা সুন্দরভাবে দিবেন। 1 নং কোশ্চেনের উত্তর ক, এটা উপরে স্পষ্ট ভাবে লিখবেন, ঠিক আছে, এবং লিখার পর সেখানে আন্ডারলাইন করবেন, ডিফারেন্ট কালার ইউজ করবেন। লাইক কোন যেটা হেডিংটা দিবেন, যে কোশ্চেনের টপিকটা যেটা লিখবেন সেটা ব্লু কালারে লিখবেন, লেখার পর ওইটার নিচে একটা আন্ডারলাইন দিবেন, তারপর হচ্ছে কোশ্চেন লিখবেন। আপনি যা যা লিখতেছেন সেটা অবশ্যই প্রেজেন্টেবল হইতে হবে। যদি প্রেজেন্টেবল না হয় তাহলে আপনার পরীক্ষায় কিন্তু ভালো মার্কস পাবেন না। ঠিক আছে, এই টেকনিক গুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা মোটামুটি সবাই পড়ছেন, কিন্তু প্রবলেম যে জায়গাটাতে হয়েছে, আপনারা জানেন না যে কি কি কারণে একজন বোর্ড এক্সামিনার নাম্বার কাটে বা আপনার নাম্বার কম আসে। আপনার খাতাটাকে প্রেজেন্টেবল হইতে হবে। যেই ছেলেরা বিগত বছরে, যেই স্টুডেন্টরা আমার কাছ থেকে 100-তে 100 পাইছে, তারা এই গাইডলাইন গুলো প্রপারলি ফলো করছে। তো আপনারাও আই হোপ বুঝতে পারবেন, করবেন। তো আপনাদের এরকম খাতা, এটা হচ্ছে আপনার এক্সাম স্ক্রিপ্ট, এক্সাম স্ক্রিপ্ট, এবং এক্সাম স্ক্রিপ্টে আপনার আপনার হচ্ছে এই স্কোয়ারের মধ্যে লিখতে হবে, অর্থাৎ অ্যান্সার শুড বি গিভেন দি ইন বিটুইন দিস স্কোয়ার এরিয়া। ঠিক আছে, বুঝছেন, অ্যান্সার এটার মধ্যে দিতে হবে, এই দাগের বাইরে যাওয়া যাবে না। অর্থাৎ আপনি যখন পরীক্ষার খাতায় অ্যান্সার দিতে যাবেন, খাতার অ্যান্সার এই দাগের বাইরে যাবেন না। মার্জিনস, মার্জিনস আর বিলংস টু টিচার্স। টিচাররা মার্জিনের বাইরে হচ্ছে নাম্বার দেয়, এই জায়গাগুলোতে নাম্বার দেয়। মার্জিন গুলোতে আপনারা কোনো কিছু লিখবেন না স্যার। আর বোর্ড পরীক্ষায় যথেষ্ট পরিমাণ খাতা দেয়, ভালো খাতা দেওয়া হয়। তো কিপটামি করবেন না, সুন্দর মতো জিনিসগুলো উপস্থাপন করবেন। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন কিন্তু। ওকে, এখন আসেন স্যার, আহ সাকিবুল ইসলাম, হ্যাঁ ইংলিশে লেখা যাবে, কোনো প্রবলেম নাই। অ্যালগোরিদম আপনি যদি ইংলিশে লেখেন কোনো ইস্যু নাই। এখন হচ্ছে আমরা আমাদের সি প্রোগ্রামটা লিখবো। দেখেন সি প্রোগ্রাম আমি কেমনে লিখতেছি। তো সি প্রোগ্রাম আপনারা সবাই জানেন, আপনাদের এটা বলার কিছু নাই, আপনারা সি প্রোগ্রামটা বুঝেন। তো এখন আমি হচ্ছে এই ফ্লো চার্টটার উপর বেস করে সি প্রোগ্রামটা তৈরি করব। ওকে, ফ্লো চার্টটার উপর বেস করে আমি হচ্ছে সি প্রোগ্রামটা তৈরি করব।
এটা আমাদের ফ্লো চার্ট। এবার আমরা হচ্ছে সি প্রোগ্রামটা দেখবো স্যার। সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম আমরা কিভাবে করব সেটা একটু দেখেন। এই যে স্টার্ট বাটনটা দেখতেছেন না, স্টার্ট বাটনের জন্য আপনি কোড বসায় দিবেন হ্যাশ include stdio.h integer main, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে স্টার্ট বাটনের জন্য এই কোডটা বসাই দিবেন। আর কিছু চিন্তা করার দরকার নাই, স্টার্ট বাটনের জন্য এই কোডটা বসাই দিবেন। কোনটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, ওটা যদি জানতে চান তাহলে আর্কাইভ ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে? তাহলে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন যেটা দেখাবো যে ধীপধাপ ধীপধাপ আপনি ফ্লোচার্ট দেখে কিভাবে সি প্রোগ্রাম করতে পারবেন। এই টেকনিক আপনাদের জন্য স্পেশালি আমি দেখাইতেছি স্যার, এক্সক্লুসিভ টেকনিক। তারপরে ইনপুট বক্স, এটা কি বক্স স্যার? এটা তো হচ্ছে স্টার্ট। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্যার আমাদের কি বক্স, সেটা হচ্ছে আমাদের ইনপুট বক্স। ইনপুট বক্স, ইনপুট বক্সে যে যে চলকগুলো আছে এই চলকগুলো বসায় দিবেন। আপনি ভালো মতো দেখবেন যে আপনার এই সি প্রোগ্রামে কতগুলো চলক আছে। যেমন এই সি প্রোগ্রামে আপনি ভালো মতো দেখতে পাইতেছেন আপনার চলক আছে একটা, দুইটা, তিনটা, এই তিনটা চলক আছে। তো আপনি এই তিনটা চলকের নাম আগে লিখে দিবেন, ঠিক আছে? আপনি ফার্স্টে কি দিয়ে দিচ্ছেন, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিবেন। ইনপুট বক্সের এক নাম্বার কাজ, ইনপুট বক্সের এক নাম্বার কাজ হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেওয়া, অর্থাৎ আপনার ফ্লো চার্টে যতগুলো ভ্যারিয়েবল আছে সব লিখে দিবেন। দুই নাম্বার কাজ হচ্ছে ডাটা টাইপ ডিক্লেয়ার করা। এখন এক্স ওয়াই জেড এর মধ্যে ইউজার কি করবে, ডাটা রাখবে। ডাটা কি রাখবে, ক্ষেত্রফল বের করতে বলছে, এরিয়া বের করতে বলছে। ক্ষেত্রফল পূর্ণ সংখ্যাও হইতে পারে, ভগ্নাংশও হইতে পারে। যদি আপনার সি প্রোগ্রামে যে চলকগুলো নিতেছেন, যেমন এই চলকগুলোর মধ্যে ডাটা ইন করবে, এক্স এ একটা ডাটা যাবে, ওয়াই তে, এরিয়াতে। সি প্রোগ্রামে আপনাদের ইন্টারমিডিয়েটে যত ডাটা যাবে সবগুলো হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, আর অন্য কোনো ধরনের ডেটা কিন্তু ইউজ করে না। আপনাদের সি প্রোগ্রামে আজকে আমি যা যা দেখাবো সবগুলোতে নিউমেরিক ডাটা, এবং পরীক্ষায় এই নিউমেরিক ডাটার এই নিউমেরিক ডেটা রিগার্ডিং সি প্রোগ্রামগুলো আসবে, এর বাইরে কিছু আসবে না স্যার। একদম ফিক্স, আপনি টেনশন ফ্রি থাকতে পারেন। এক্স ওয়াই জেড এ আপনি হচ্ছেন কি ডাটা রাখবেন, কোন ধরনের ডাটা, নাম্বার টাইপের ডাটা। তো নিউমেরিক ডেটা যদি থাকে তাহলে সেখানে আপনার মাথায় রাখতে হবে এখানে পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ। আমি বলে দিব যে কোনটা হইলে আপনি পূর্ণ সংখ্যা ইউজ করবেন। যেমন এখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, এন্ড ক্ষেত্রফলের মধ্যে আপনি এমন ভ্যালু আসতে পারে যেটাতে দশমিক থাকতেও পারে, আবার এমনও ভ্যালু আসতে পারে সেটাতে কোনো দশমিক নাও থাকতে পারে। তার মানে এখানে যে ক্ষেত্রফলের যে নাম্বারটা আসবে, যে নাম্বারের ফিগারটা আসবে, সেটাতে আপনার ফ্র্যাকশনও থাকতে পারে, সেটাতে আপনার ফ্র্যাকশন নাও থাকতে পারে, অর্থাৎ দশমিকও থাকতে পারে, নাও থাকতে পারে। যদি এরকম কখনো কোনো প্রোগ্রাম আসে যেটাতে উল্লেখ করা না থাকে, ঠিক আছে, যে কোন ধরনের নাম্বার ইউজ করবেন, ওইটাতে চোখ বন্ধ কইরা আপনি হচ্ছেন ফ্লোট ইউজ করে দিবেন। সেটাতে চোখ বন্ধ করে কি ইউজ করবেন, ফ্লোট, ঠিক আছে? সেটাতে চোখ বন্ধ করে ফ্লোট বাইট করবেন। তো ইনপুট বক্সের সেকেন্ড কাজ হচ্ছে, ইনপুট বক্সের সেকেন্ড কাজ হচ্ছে ডাটা টাইপ, ঠিক আছে? ডাটা টাইপ সিলেক্ট করা, ডাটা টাইপ সিলেক্ট করা, এটা হচ্ছে দুই নাম্বার কাজ। আমি পাশে লিখে রাখি ইনপুট, ঠিক আছে, ইনপুট। আর এটা আমাদের ইনপুট বক্স। এখন দেখেন, আপনি কি এক্স এর ভ্যালু জানেন, ওয়াই এর ভ্যালু জানেন? জানেন না। আর আপনি ভালো মতো জানেন এক্স আর ওয়াই এর ভ্যালু ইনপুট দিলে এরিয়া আসবে। আপনি ভালো মতো ফ্লো চার্ট দেখেন, ফ্লো চার্ট খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কখনো সি প্রোগ্রাম ভুলাও যান, ফ্লো চার্টটা একটু রাফে লিখে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, সব মনে পড়ে যাবে। আপনি এখানে দেখেন এক্স এর ভ্যালু জানেন? জানেন না। আপনি কি ওয়াই এর ভ্যালু জানেন? জানেন না।
তো এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু আপনি জানেন না, তো এক্স আর ওয়াই এর ভ্যালু ইনপুট দিলে আপনার অটোমেটিক্যালি এরিয়া বের হয়ে যাবে। এবং এক্স আর ওয়াই এর ভ্যালু কার কাছ থেকে নিতে হবে? ইউজারের কাছ থেকে। তো আপনি ফার্স্টে লিখবেন প্রিন্টএফ এন্টার নাম্বার, ঠিক আছে? প্রিন্টএফ, প্রিন্টএফ মানে হচ্ছে আউটপুট ফাংশন। প্রিন্টএফ মানে হচ্ছে স্যার আউটপুট, আমি একটু লিখে দিই, প্রিন্টএফ আউটপুট ফাংশন। আর প্রিন্টএফ এর মধ্যে প্রিন্টএফ এর ডাবল ইনভার্টেড কমার ভিতরে যা থাকে এটাকে মেসেজ বলে। আর মেসেজ হচ্ছে কোথায় দেখায় স্যার? মেসেজ হচ্ছে ডিসপ্লেতে দেখায়। অর্থাৎ আপনি ডাবল ইনভার্টেড কমার ভিতরে যা লিখবেন সেটা হচ্ছে স্ক্রিনে দেখাবে, ডিসপ্লেতে দেখাবে। ওকে, তো আমি প্রিন্টএফ লিখছি এন্টার ফার্স্ট নাম্বার। তো আপনি ভালো মতো দেখেন এটা ডাবল কোটেশনের মধ্যে আছে, এই লেখাটা ইউজারকে আপনাকে দেখাবে। আপনাকে দেখাইলে আপনি কি দিবেন স্যার? ইনপুট দিবেন। মনে রাখবেন এটা কখন ইউজ করতে হবে? যখন আপনার এমন ভ্যারিয়েবল থাকবে যেটার মান আপনার ইউজারের কাছ থেকে নিতে হবে। যেমন এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা কেউ জানি না, তো যদি অজানা কোনো ভ্যারিয়েবল থাকে সেটার জন্য প্রথমে লিখতে হবে প্রিন্টএফ এন্টার নাম্বার। নাম্বার দিলেই তো আমি ক্যালকুলেশন করতে পারবো, আর এই নাম্বারটা কে দিবে? ইউজার। সেকেন্ড স্ক্যানএফ। স্ক্যানএফ হচ্ছে স্ক্যানএফ হচ্ছে আমাদের ইনপুট ফাংশন, পরীক্ষায় এমসিকিউতে আসে। স্ক্যানএফ হচ্ছে আমাদের ইনপুট ফাংশন, ঠিক আছে? ইনপুট ফাংশন এটা ইউজারের কাছ থেকে কি করবে? ইনপুট নিবে। ইউজারের কাছ থেকে ইনপুট নিবে স্ক্যানএফ। ওকে, তো স্ক্যানএফ এর ভিতর আপনি ডাবল কোটেশন দিবেন এবং আপনাকে বলতে হবে যে ইউজার কি দিবে। স্ক্যানএফ মানে ইউজার ডাটা দিবে। কোন ধরনের ডাটা? ফ্লোট টাইপের। যেমন দেখেন ইনপুট আপনি সব সময় এখানে যে ডাটা টাইপ ধরছেন সেটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ স্ক্যানএফ এ কার কাছ থেকে ডাটা নিতে হবে? স্ক্যানএফ কার উপর ডিপেন্ডেন্ট? ডাটা টাইপের উপর। আপনি যদি ডাটা টাইপ ফ্লোট ধরেন এখানে দিবেন পার্সেন্টেজ এফ, ঠিক আছে? আপনার এখানে ডাটা টাইপ যদি ফ্লোট থাকে পার্সেন্টেজ এফ থাকবে। আপনার ডাটা টাইপ যদি ইন্টিজার থাকে তাহলে এখানে পার্সেন্টেজ ডি থাকবে। ইন্টিজারকে পার্সেন্টেজ ডি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? যদি ডাবল থাকে তাহলে পার্সেন্টেজ এল এফ থাকবে। এগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কোন ডাটা টাইপের জন্য কি লিখতে হবে সেটা দেখবেন। ফ্লোটের জন্য আপনি ইউজ করবেন কি? পার্সেন্টেজ এফ, সহজ কথায়। এবং এবং হচ্ছে কিসের মধ্যে নিবেন? এক্স এর মধ্যে নিয়ে যাবেন। ওকে, ডিরেক্টলি হচ্ছে কার মধ্যে নিয়ে যাবেন? এক্স এর মধ্যে নিয়ে যাবেন। তারপর দেখেন এটা গেল এক্স। সেকেন্ড ভাবে আপনি কার ভ্যালু জানেন না, ওয়াইটা জানেন না। প্রিন্টএফ ডাবল কোটেশনের ভিতর দিবেন এন্টার নাম্বার। এখন এটা নাম্বার ইউজার দিবে, আবার লিখবেন কি? স্ক্যানএফ স্ক্যানএফ পার্সেন্টেজ এফ ওয়াই। এখানে আমরা যে পার্সেন্টেজ এফ নিছি দ্যাট মিনস স্ক্যানএফ ইউজার ইনপুট দিবে কোন টাইপের ইনপুট? ফ্লোট টাইপের, অর্থাৎ পূর্ণ সংখ্যা হইতে পারে এবং ভগ্নাংশ হইতে পারে। ইউজার একটা নাম্বার দিবে। নাম্বারটা যেহেতু নাম্বার বলছি, নাম্বারটা কি হবে? আমি আগেই বলছি আমাদের যত সি প্রোগ্রাম আছে সবগুলো হচ্ছে নাম্বার নিয়ে ডিল করবে। তো নাম্বারে পূর্ণ সংখ্যাও থাকতে পারে, ভগ্নাংশ, তাই ডাটা টাইপ ডিক্লেয়ার করছি কি? ফ্লোট। এবং পার্সেন্টেজ কি দিছি? এফ দিছি। এবং নেওয়ার পর কোথায় রাখতে বলছি? ওয়াই তে। এখানে এন যেটা দেওয়া আছে, এন বলতে মূলত স্যার ভ্যারিয়েবল অ্যাড্রেস বুঝায়। ভ্যারিয়েবল অ্যাড্রেসিং বুঝায়, ঠিক আছে? এখানে এন বলতে মূলত ভ্যারিয়েবল অ্যাড্রেসিং বুঝায়।
ঠিক আছে, ভ্যারিয়েবল অ্যাড্রেসিং বোঝায়। তো সবার কি ক্লিয়ার হচ্ছে কিনা স্যার, আমাকে একটু জানাবেন। ঠিক আছে, ভ্যারিয়েবল অ্যাড্রেসিং। মাওয়া চৌধুরী, স্ক্যানএফ মানে হচ্ছে ইনপুট ফাংশন, অর্থাৎ ইউজার যেটা ইনপুট দিবে। তাহলে স্যার এই অংশটুকু আমাদের যেটা আছে, এই অংশটুকু এটা হচ্ছে আমাদের কি স্যার, ইনপুট। ওকে, এবার দেখেন এই অংশটাকে, এই অংশকে কি বলা হবে স্যার, এই অংশকে স্যার বলা হবে আউটপুট। এই অংশকে বলা হবে, এগুলা কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, আমি বুঝায় বলতেছি, যেহেতু ওয়ান শর্ট ক্লাস, শর্টে যেভাবে বোঝানো যায় সেভাবে বুঝাইতেছি, এরপর এগুলো আপনাদের জন্য ইজি হবে স্যার। ওকে স্যার, আউটপুট, আউটপুট যখনই থাকবে এই আউটপুট বক্সের জন্য আপনার কোনো প্যারা নাই, আপনি জাস্ট এখানে কি লিখে দিবেন, প্রিন্ট এফ লেখা দিবেন। এবং আউটপুট কার দেখাইতে হবে, এরিয়ার দেখাইতে হবে। এরিয়া কি, চলক না? আপনি দেখেন আমাদের এরিয়া কি, এই যে আমরা এখানে যেটা লিখছি, এরিয়া কিন্তু আমাদের একটা কি, চলক স্যার। এরিয়া কিন্তু আমাদের কি, একটা চলক। ওকে, একটা ভ্যারিয়েবল। এরিয়া হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল। তো আউটপুট বক্সে, ঠিক আছে, আউটপুট বক্সে যদি আমাদের ভেরিয়েবল থাকে, তাহলে আমরা ফার্স্টে কি লিখবো, প্রিন্ট এফ। ভেরিয়েবলের মধ্যে কোন ধরনের ভ্যালু থাকবে, ফ্লোট টাইপের। তো ফ্লোট টাইপের যেহেতু ভ্যালু আছে, আমরা হচ্ছে পার্সেন্টেজ কি লিখবো, এফ লিখবো। কমা দিয়ে আমরা কি লিখবো, কমা দিয়ে আমরা হচ্ছে এরিয়া লিখবো। অর্থাৎ প্রিন্ট এফ আউটপুট দেখাও, কোন ধরনের আউটপুট স্যার, এই ধরনের প্রশ্নই আসবে স্যার, থিওরি আসবে না, টেনশন ফ্রি থাকেন। ঠিক আছে, থিওরি আসবে না। আর বোর্ড পরীক্ষা আপনার যদি 100-তে 100 পাইতে চাইতে হয়, তাহলে আপনার হচ্ছে অবশ্যই থিওরি অ্যান্সার করবেন না, আপনি অ্যান্সার করবেন হলো গিয়ে 3, 4, 5 থেকে। 3, 4, 5 থেকে যদি আপনি অ্যান্সার করেন, তাহলে আপনি ফুল মার্কস পাবেন। যে সকল স্টুডেন্টরা আমার 100-তে 100 পাইছে, তারা কিন্তু কেউ থিওরি অ্যান্সার করে নাই, তারা 3, 4, 5 থেকে অ্যান্সার করছে। এবং আজকে যে ক্লাস করাই দিবে, এর বাইরে ইনশাল্লাহ কিছু আসবে না। এবং নেক্সট ক্লাসে আমরা কি দেখব, আমরা হচ্ছে যে বোর্ড কোশ্চেন সলভ করব, তখন আপনি পুরো আইডিয়া পাই যাবেন আসলে বোর্ডে কি টাইপের কোশ্চেন আসে। আপনি দেখবেন পরীক্ষার হলে যে আপনার সব কমন পড়ছে, এবং খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আপনি আসতে পারবেন। ঠিক আছে, তো প্রিন্ট এফ আপনি কি দিচ্ছেন, পার্সেন্টেজ এফ কমা কি, এরিয়া। তো আমাদের এই জায়গায় কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন স্যার আউটপুট বক্সে এন্ড দিতে হয় না? না স্যার, আউটপুট বক্সে এন্ড লাগে না। আপনি যখন ক্লাসে ঢুকেন তখন আপনাকে বলে এই যে তুমি এই জায়গায় বসো, কিন্তু যখন ক্লাসটা শেষ হয়ে যায়, বের হওয়ার সময় কিন্তু আপনাকে বলে না তুমি এই পথ দিয়ে বাইর হয়ে যাও। বের হওয়ার সময় আপনি যেখানে বসছেন ওইখান থেকে উঠা চলে যান। তো মনে রাখবেন, প্রিন্ট এফে কখনো এন্ড বসে না, স্ক্যান এফে কি বসে, এন্ড বসে। অর্থাৎ ইনপুট নেওয়ার সময় আপনাকে বইলা দিতে হবে এই ডাটাটা কোথায় যাবে। যেমন আপনি ইনপুট নেওয়ার সময় বলছেন প্রথম নাম্বারটা কোথায় যাবে, এক্স এ। আবার ইনপুট নেওয়ার সময় এন্ড দিয়ে আপনি বলছেন প্রথম নাম্বারটা ওয়াই তে যাবে। প্রিন্ট এফের সময় আপনার সমস্ত ডাটা কোথায় বসতেছে, এরিয়াতে। অর্থাৎ আউটপুটটা একটা জায়গা থেকেই আসবে। তো আপনি কি দিচ্ছেন, প্রিন্ট এফ আউটপুট দেখাও, কোন ধরনের আউটপুট, ফ্লোট টাইপের। অর্থাৎ যেই নাম্বারটা আসবে সেটা ইন্টিজারও হইতে পারে, ফ্র্যাকশন হইতে পারে। এবং কোথা থেকে বের করে দেখাবা, এরিয়া থেকে বের করে দেখাও। এরিয়া থেকে আমরা বের করে দেখাই দিছি। আর ফাইনালি রিটার্ন 0। ঠিক আছে, এন্ডের জন্য, এন্ডের জন্য আমরা কি দিব, রিটার্ন 0। তো এইটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট থেকে সি প্রোগ্রাম কনভার্সন করে ফেলছি। এরপরে যে টপিক গুলো দেখবো এগুলো সুপার ইজি হবে, আপনি ইজি ভাবে পারবেন। এই কোশ্চেনটা হচ্ছে খুবই পপুলার একটা কোশ্চেন, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা অ্যালগোরিদম ফ্লো চার্ট। এটার সাথে আপনি ট্রিপল স্টার দিয়ে রাখেন। আজকে যে যে কোশ্চেন করাবো সব ট্রিপল স্টার। এবার যেটা করাবো স্যার, এটা আপনারা নিজেরাই পারবেন, তাও আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। দেখেন স্যার, আপনাকে বললো ত্রিভুজ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের, কোশ্চেনটা বলবে উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট নির্ণয় করো। ঠিক আছে,
ওকে, এখন এটা হচ্ছে ও এ দিছে আর এটা আর দিছে, এটা আর দিছে। কারণ আপনাকে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। অ্যাকর্ডিং টু দ্য স্টেম রাইট ডাউন দ্য অ্যালগরিদম ফ্লোচার্ট অ্যান্ড সি প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেট দ্য এরিয়া অফ গিভেন ডায়াগ্রাম। অর্থাৎ উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। এখন আর আমার কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই, তো আপনি ওইটা আগে একটু লিখে নিবেন যে উদ্দীপকের কথাটা। তারপরে গ নাম্বারের কোশ্চেন, গ নাম্বারে আমি আবার বলতেছি, প্রশ্নতে যদি অ্যালগরিদম চাই অ্যালগরিদম দিবেন, অ্যালগরিদম ফ্লোচার্ট চাইলে অ্যালগরিদম ফ্লোচার্ট দিবেন, এবং সি প্রোগ্রাম চাইলে যদি ঘ নাম্বারে সি প্রোগ্রাম চাবে। তো ধরেন এই কোশ্চেনটাতে আপনাকে গ নাম্বারে বলছে অ্যালগরিদম আর ফ্লোচার্ট নির্ণয় করো, ঠিক আছে? এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন। তো আপনি এখানে জাস্ট লিখবেন কি, স্টেপ 1 কি লিখবো, স্টার্ট করি। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা হচ্ছে এখানে কি করব স্যার, এখানে ইনপুট কোনটা নিব, আর নিব, ওকে, আর এবং ক্ষেত্রফল আর, তারপর হচ্ছে আমাদের ক্ষেত্রফল আর, আর এ ইনপুট গ্রহণ করি, আর এ ইনপুট গ্রহণ করি, কারণ ইনপুট আমরা শুধুমাত্র কার জন্য নিব, আর এর জন্য। স্টেপ 3, স্টেপ 3 তে হচ্ছে ইকুয়েশন। তো ইকুয়েশনে আপনি, অনেকে কিন্তু এই ভুলটা করে স্যার, অনেকে কিন্তু এই ভুলটা করে, লাইক হচ্ছে এভাবে লেখা দেয়, স্যার পাই আর স্কোয়ার, আপনি জানেন পাই এর ভ্যালু কত, কম্পিউটার কিন্তু জানে না। তো তাই আপনি সেফ সাইডে থাকবেন, আমাদের রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, আপনি নাম্বার বসাই দিবেন, এটা কনস্ট্যান্ট ভ্যালু। আর কখনো আর স্কোয়ার লিখবেন না, আর ইন্টু আর লিখবেন। আর ইন্টু আর লিখবেন স্যার, ঠিক আছে? ওকে স্যার। স্টেপ 4, স্টেপ 4 এ আপনি কি করবেন স্যার, এরিয়া প্রিন্ট করি। স্টেপ 5, প্রোগ্রাম এন্ড করি। স্টেপ 6, সরি স্টেপ 5, এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম, ওকে। স্যার স্ক্যানএফ এ পার্সেন্টেজ এফ হয়, পার্সেন্টেজ ডি হয়। তো আমি এগুলো বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, কোশ্চেনটা শেষ করে আমি কখন স্ক্যানএফ পার্সেন্টেজ এফ ইউজ করবেন, কখন পার্সেন্টেজ ডি ইউজ করবেন, তারপরে কখন পার্সেন্টেজ এল এফ ইউজ করবেন। আপনাদের ইন্টারমিডিয়েটে যে কোশ্চেন আসে সেখানে আইদার পার্সেন্টেজ এফ ইউজ করতে হয়, পার্সেন্টেজ ডি ইউজ করতে হয়। তো এখন আমরা যতগুলো প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে আমরা পার্সেন্টেজ এফ ইউজ করব। কেন? কারণ আমাদের এই প্রোগ্রামটাতে আমাদের ইন্টিজার ভ্যালুও থাকতে পারে, ফ্র্যাকশনাল ভ্যালুও থাকতে পারে, অর্থাৎ যেখানে নাম্বারের কোনো ধরা বাঁধা নিয়ম নাই, সেখানে আপনি পার্সেন্টেজ এফও ইউজ করতে পারেন, পার্সেন্টেজ ডিও ইউজ করতে পারেন। বাধা ধরা নিয়ম থাকলে তখন হচ্ছে আপনার বুঝতে হবে যে কখন পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে, কখন পার্সেন্টেজ ডি। যেমন আমি এখানে কোথাও কি বলছি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, বলি নাই, তাহলে এখানে চোখ বন্ধ করে পার্সেন্টেজ এফ ইউজ করবেন, ঠিক আছে? আবরার সামি, আই হোপ আপনি বুঝতে পারছেন স্যার, ঠিক আছে? এখন দেখেন অ্যালগরিদম ফ্লোচার্ট, অ্যালগরিদম ফ্লোচার্ট, ফ্লোচার্টটা আমরা জাস্ট দিয়ে দিচ্ছি, স্টার্ট, ইনপুট বক্স। ইনপুট বক্সে দেখেন কোনো ইকুয়াল সাইন অপারেটর নাই, তাই আমরা এখানে কি বসাই দিলাম, আর। প্রসেসিং বক্স, এরিয়া 3.1416, এরিয়া
আর স্যার এই যে আমি বক্সগুলো আঁকতেছি, বক্সগুলো কিন্তু আপনার সুন্দর মতো আঁকতে হবে। ওকে, এরিয়া, তারপর আমাদের হচ্ছে কি এন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম ফ্লো চার্ট। এখন হচ্ছে স্যার সি প্রোগ্রাম, এখন হচ্ছে সি প্রোগ্রাম স্যার। ওকে, সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রামটা এখন আপনাদের আই গেস করতে কোনো সমস্যা হবে না, আপনারা ইজি ওয়েতে করতে পারবেন। ওকে, ইজি ওয়েতে করতে পারবেন। তো স্টার্টের জন্য হ্যাশ INCLUDE stdio.h integer main সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তারপর দেখেন এখানে আপনার ইনপুট বক্স, আপনার টোটাল চলক কয়টা, আর আর এরিয়া, আপনি লিখতেছেন আর এরিয়া লিখছেন। ওকে, এখন এখানে কি কোনো বাধা ধরা নিয়ম আছে? আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ, রেডিয়াসের প্রথম অক্ষর আর, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, এখানে নাম্বার আসবে, নাম্বারে কি ইন্টিজার ফ্র্যাকশন কিছু বলা আছে? নাই। তাহলে আমরা চোখ বন্ধ করে, আচ্ছা চোখ বন্ধ করলে তো লিখতে পারবেন না, ফ্লোট নিলাম। ঠিক আছে, আমরা এখানে ফ্লোট নিলাম স্যার, ফ্লোট নিলাম। এখন এখানে কোন চলকটার ভ্যালু আপনি জানেন না, আর এর ভ্যালু জানেন না। আর এর ভ্যালু যদি না জানেন তাহলে সেটার জন্য ইউজারকে কি করতে হবে, বলতে হবে। তো ইউজারকে বলবো কার মাধ্যমে, প্রিন্ট এফ এর মাধ্যমে। তো প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা বললাম কি, প্রিন্ট এফ এর মাধ্যমে বললাম, আমরা প্রিন্ট এফ এর মাধ্যমে বললাম এন্টার নাম্বার। আপনি নাম্বার বলতে পারেন, রেডিয়াস বলতে পারেন, অর্থাৎ যেটা বলেন কোনো প্রবলেম নাই স্যার। বা এন্টার আরও বলতে পারেন, বাট এন্টার আর বললে তো অনেকে বুঝবে না। যেমন আমি বললাম এন্টার আর, আপনি বুঝলেন না। আমি যদি বলতাম এন্টার রেডিয়াস, বুঝতে পারেন, কারণ আপনার তো ইউজারের কাছ থেকে ডাটা নিতে হবে। আর এর ভ্যালু আপনি জানেন না, আর এর ভ্যালু কে জানাবে, ইউজার জানাবে। আর ইউজারকে জানাইতে হলে মেসেজ দিতে হবে। যেমন আমি আপনাদেরকে বলতেছি না যে যদি না বুঝো মেসেজ করো, কমেন্টসে জানাও। আপনি না জানাইলে আমি কেমনে জানবো যে আপনার কোন জায়গায় মানে সমস্যা আছে? তেমনি ভাবে ইউজার যদি না জানায়, অর্থাৎ আমি যদি ইউজারকে না বলি যে তুমি ইনপুট দাও, তো ইউজার দিবে না। তো এখন প্রিন্ট এফ দিছেন, দেওয়ার পর এই মেসেজটা পাওয়ার সাথে সাথে ইউজার ইনপুট দিবে। তো ইনপুট দেওয়ার জন্য আমরা কি নিছি, স্ক্যান এফ। এখন ইউজার যে স্ক্যান এফটা ইনপুটটা দিবে, ইউজার যে ইনপুটটা দিবে সেটা কোন টাইপের ইনপুট, সেটা হচ্ছে ফ্লোট টাইপের ইনপুট। ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লোট টাইপের ইনপুট। এবং সেটা নেওয়ার পর কোথায় রাখবে স্যার, এটা নেওয়ার পর আর এর মধ্যে রাখবে। ওকে স্যার, এখন আমাদের হচ্ছে দেখেন ইনপুটের কাছে সেবার হচ্ছে প্রসেসিং এরিয়া। তো এরিয়া ইকুয়াল আমরা কি দিব, 3.1416 আর 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 তারপরে আমাদের হচ্ছে আউটপুট প্রিন্ট এফ। ওকে, প্রিন্ট এফ হচ্ছে পার্সেন্টেজ এফ, তারপর হচ্ছে এরিয়া, তারপর হচ্ছে রিটার্ন 0। এরা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। এটা আসলে হুবহু এটা মাইরা দিবেন, শেষ কাহিনী, আর কোনো টেনশন নাই। ওকে স্যার, এবার যদি কপাল খুব খারাপ থাকে, স্যার আপনারা বুঝতেছেন তো সবাই, স্যার একটু কমেন্ট সেকশনে জানান টানান যদি কোনো ইস্যুস থাকে। আমি ইনশাল্লাহ এটা এমন ভাবে সলভ করে দিব আজকের ক্লাসে, এর বাইরে আপনার কিচ্ছু দেখা লাগবে না। ঠিক আছে, তো এখানে দেখেন অ্যালগোরিদম ফ্লোচার্ট আর সি প্রোগ্রামটা নিচে লিখবেন। এই সি প্রোগ্রামটা আপনি ঠিকঠাক মতো যদি দিতে পারেন
আপনার হচ্ছে ফুল মার্কস দিয়ে দিবে, 4-এ 4 দিবে, আমি যেভাবে করছি। অবশ্যই এই যে সি প্রোগ্রাম লিখে নেবেন, ফ্লো চার্ট লিখে নেবেন, যে ওই যে বাংলা কথাগুলো লিখবেন যে নিম্নে ফ্লো চার্ট উল্লেখ করা হলো, নিম্নে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট তৈরি করা হলো। আপনারা অনেক সময় লেখেন যে নিম্নে ফ্লো চার্ট তৈরি করা হলো, কার ফ্লো চার্ট? ঠিক আছে, এই জন্য উপরে লিখে দিবেন নিম্নে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। অর্থাৎ যে কোশ্চেনের অ্যান্সার থাকবে টিচার দেখে বলবে যে ওয়াও, ছেলেটা বা মেয়েটা জানে যে এটা কিসের ক্ষেত্রফল নির্ণয় করতেছে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা আপনি যদি টিচারকে এই জিনিসটা আপনি প্রেজেন্ট করতে পারেন, অর্থাৎ শুরুতেই লিখে দিলেন নিম্নে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম দেওয়া হলো, বা নিম্নে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট, তেমনি নিম্নে সি প্রোগ্রাম নির্ণয়ের ফ্লো চার্ট উল্লেখ, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম উল্লেখ করা হলো। এগুলো যদি ঠিকঠাক মতো দেন, দ্যাটস এনাফ স্যার, আর কিছু লাগবে না। ওকে, এখন দেখেন আপনার কপাল যদি খারাপ হয়, মানে যদি ইন্টারমিডিয়েটের কোশ্চেন কঠিন হয়, এটা আসবে। এটা সচরাচর আসে না, যশোর বোর্ডের টাইপে এই কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, যশোর বোর্ডের কোশ্চেন গুলো কিন্তু খুবই সুপার ট্যালেন্টেড হয়। আপনারা যদি কঠিন কোশ্চেন সলভ করতে চান, তাহলে যশোর বোর্ডের কোশ্চেন গুলো দেখবেন আইসিটির। আর সবচেয়ে ইম্পর্টেন্ট গাইডলাইন, আজকের থেকে বোর্ডের আইসিটির যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউ সলভ করে ফেলাবেন। এবং আপনাদেরকে একটা এমসিকিউ ডাইজেস্টেড পিডিএফ দিছি, ওইখানে যতগুলো বোর্ডের এমসিকিউ আছে সবগুলো এক জায়গায় নিয়ে আসা হয়েছে, এবং সেই এমসিকিউ গুলোর ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। তো আপনি ওই ব্যাখ্যা সহ এমসিকিউ গুলো দেখবেন, এবং টেস্ট পেপার থেকে বোর্ডের যতগুলো এমসিকিউ আছে চ্যাপ্টার 5 এর, আগামী 2 দিন যে আমাদের চ্যাপ্টার 5 এর ক্লাস হবে, আপনি ওই চ্যাপ্টার 5 এর ওই এমসিকিউ গুলো সব ফাটাই ফেলবেন কইরা। কোনো ডাউটস থাকলে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবেন, আমি দেখাই দিব আপনাদেরকে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবেন, কোনো ইস্যু নাই। ঠিক আছে, চ্যাপ্টার 5 শেষ হওয়া মানে চ্যাপ্টার 5 চিরতরে শেষ হওয়া। তো আপনি যশোর বোর্ড পরীক্ষার যত সিকিউ এমসিকিউ কোশ্চেন আছে, বিশেষ করে আগে এমসিকিউ গুলো শেষ করে ফেলাবেন। বোর্ডে এমসিকিউ কম যদি শেষ করেন, আপনি 25টার মধ্যে 22টাই কমন পাবেন, আর 3টা আপনি এমনিই পারবেন স্যার, টেনশন নেওয়ার কিছু নাই। ঘুরা ফিরা যে টিচার কোশ্চেন করে, আপনাদেরকে একটা ওপেন সিক্রেট, একটা সিক্রেটের কথা বলি। আমরা যখন কোশ্চেন করি, আমরা কোশ্চেন করার সময় কি করি? নতুন ভাবে ইউনিক কিছু চিন্তা করি না, পুরান বছরের কোশ্চেন গুলোর থেকেই ওগুলার নাম টাম এগুলা চেঞ্জ করে দিয়ে, হয়তো ইফেলস এর জায়গায় লুপ আইনা দিই, বা লুপের জায়গায় ইফেলস আইনা দিই। তো লুপ আর ইফেলস তো আপনি জানেন, তো হয়তো নাম রহিমের জায়গায় করিম করে দিই, তেমন একটা মেজর চেঞ্জ হয় না, ইউনিক হয়তো 1-2টা কোশ্চেন থাকে। ঠিক আছে, আর এত বছর যাবত যখন কোশ্চেন আসতে থাকে, আসলে ইউনিকনেস এর কিছু থাকে না, ঘুরা ফিরা কোশ্চেন রিপিটই হয়। তো এই জন্য যেটা আমার সাজেশন, আপনি আইসিটি বোর্ডের যতগুলো এমসিকিউ আছে, যে টেস্ট পেপারে বোর্ডের এমসিকিউ গুলো টপ প্রায়োরিটি দিয়ে শেষ করবেন, এবং সেটা যদি সলভ করেন আপনার কিচ্ছু লাগবে না। এবং আপনার কাজকে সহজ করে দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাকে একটা ইপিডিএফ দিচ্ছি, ওটা কিন্তু জাস্ট হচ্ছে রাইখা দেওয়ার জন্য দিন, ওটা পড়ার জন্য দিচ্ছি। ঠিক আছে স্যার, ওকে। শুনো, হ্যাঁ যশোর বোর্ডের কোশ্চেন তো আলোচনা করবোই স্যার, টেনশন নেওয়ার কিছু নাই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যারে থেকে কোশ্চেন দিছে, তোমার অ্যারে থেকে কোশ্চেন গুলো, তুমি যদি এই বছরেরটা চিন্তা করো, ওই কোশ্চেন গুলো যদি নর্মাল ভাবে তোমার স্কিপ করার সুযোগ থাকবে, বাট আমি দেখাই দিব, এর বাইরে ইনশাল্লাহ কিছু আসবে না। অ্যারে থেকে বলছো তো, এগুলো বুঝাই দিব, টেনশন নিও না স্যার। যা করাইতেছি এটা সবাই মনোযোগ দিয়ে করো। ওকে, তো এখানে তোমাকে বললো এ বি সি, এটা দেওয়া আছে, বললো এটার ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। ঠিক আছে, তাহলে এটার যদি অ্যালগোরিদম নির্ণয় করতে বলে, যে সমবাহু ত্রিভুজের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো, তো এটা খুবই সিম্পল, আপনারা জানেন। কারণ কঠিন হইতো যদি আপনি না জানতেন, আমি তো জানাই দিচ্ছি। এটা হচ্ছে রেয়ার কেস, এটা রেয়ার কেস, এটা আসলে বুঝবেন কোশ্চেন কঠিন হয়েছে। তো স্টেপ ওয়ান স্টার্ট করি। স্টেপ টুতে আমরা হচ্ছে এখানে ইনপুট নিব এ, এটা দেওয়া থাকবে, ধরেন এটা দেওয়া আছে হলো গিয়ে এক্স, এটা দেওয়া থাকলো ওয়াই, আর এটা দেওয়া থাকলো জেড।
তো আপনি লিখবেন এক্স ওয়াই জেড এ ইনপুট গ্রহণ করি। এক্স ওয়াই জেড এ ইনপুট গ্রহণ করি, ঠিক আছে। এখন দেখেন স্যার, স্টেপ 3, ওকে। স্টেপ 3 তে আমরা যে কাজটা করব স্যার, স্টেপ 3 তে আমরা যে কাজটা করব, এক্স ওয়াই জেড ইনপুট গ্রহণ করি, তারপর হচ্ছে এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2 করি। তারপরে স্টেপ 4, এরিয়া এরিয়ার জায়গায় এস, এস মাইনাস এক্স, এস মাইনাস ওয়াই, এস মাইনাস জেড, ঠিক আছে। এটা ক্যালকুলেট করি, ওকে। স্টেপ 5, এরিয়া প্রিন্ট করি, ওকে। স্টেপ 6, এন্ড করি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। সেম ভাবে অ্যালগরিদম আমাদের শেষ, ওকে। অ্যালগরিদম আমাদের শেষ। এবার হচ্ছে আমরা ফ্লো চার্ট নিয়ে কথা বলবো। ফ্লো চার্ট, ফ্লো চার্টে আমাদের আসতেছে হলো গিয়ে স্টার্ট, ইনপুট বক্স, যেহেতু এখানে কোনো ইয়ে অপারেটর নাই এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে এরিয়া এস ইন্টু এস মাইনাস এক্স, এস মাইনাস ওয়াই, এস মাইনাস জেড, ঠিক আছে। এখন দেখেন এরিয়া এন্ড, ওকে। এখন আমরা এই ফ্লো চার্টটা যেটা আছে সেটাকে আমরা সি প্রোগ্রামে কনভার্ট করব। এখন আমরা ফ্লো চার্টকে সি প্রোগ্রামে কনভার্ট করব, কিন্তু সি প্রোগ্রামে কনভার্ট করার আগে একটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে, আপনারা দেখছেন কিনা এখানে কিন্তু স্কোয়ার রুট দেওয়া আছে। আমি একটু হাইলাইট করে দেখাই, এই জায়গাটাতে কিন্তু স্যার স্কোয়ার রুট দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি সি প্রোগ্রাম করার সময় যদি স্কোয়ার রুট থাকে, তখন আপনার কিন্তু একটা অতিরিক্ত লাইব্রেরি ফাংশন ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে mat.h। অর্থাৎ আমরা যদি এই জিনিসটার দিকে একটু তাকাই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স দেওয়া, ওয়াই ইকুয়াল রুট এক্স, এটা কিন্তু স্যার দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যদি আমাদের থাকে, তাহলে আমাদেরকে হচ্ছে mat.h এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করতে হবে। অর্থাৎ সি প্রোগ্রাম করার সময় আপনি যদি কখনো স্কোয়ার রুট ফাংশন পান, অর্থাৎ হচ্ছে যে আপনার যদি দ্বিঘাত সমীকরণ থাকে, যেমন এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে mat.h ইউজ করতে হবে। যেমন আমরা এখানে কি পেয়েছি, আমরা এখানে পেয়েছি এস, এস মাইনাস এক্স
এস মাইনাস ওয়াই এস মাইনাস জেড, এটা আমরা পেয়েছি এরিয়া ইকুয়াল। ঠিক আছে, তাহলে এটা আমরা যখন সি তে কনভার্ট করতে যাব, সি এর কোডটা কি হবে? সি এর কোডটা হবে এরিয়া ইকুয়াল এস কিউ আর টি স্কোয়ার রুট অফ এস এস মাইনাস এক্স এস মাইনাস ওয়াই এস মাইনাস জেড। ঠিক আছে, এস কিউ মানে হচ্ছে স্কোয়ারের সংক্ষিপ্ত রূপ, আর আর টি মানে হচ্ছে রুটের সংক্ষিপ্ত রূপ। ওকে, তো স্কোয়ার আর রুট, ফাইন। এখন আমরা সি প্রোগ্রামে আমাদের চলে যাই, আমাদের যে জায়গাটাতে সি প্রোগ্রামটা লিখতে হবে ওই জায়গায় চলে যাই। তো আমরা হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড math.h। ঠিক আছে, তারপর আমাদের হচ্ছে ইন্টিজার মেইন, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এখানে আমরা দিব হলো গিয়ে রিটার্ন 0। ওকে, রিটার্ন 0। রিটার্ন 0 কেন দিচ্ছি? এন্ডের জন্য রিটার্ন 0 আসছে, সেটা পরে দিই। আর এখানে যে আমরা হ্যাশ ইনক্লুড math.h লিখেছি, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের জন্য লেখা হয়েছে। আমি একটু সাইড নোটটা দিয়ে রাখি, আমাদের স্কোয়ার রুটের জন্য লেখা হয়েছে, স্কোয়ার রুটের জন্য এটা লেখা হয়েছে স্যার। ওকে, আমাদের এখানে ভ্যারিয়েবল আছে টোটাল 5টা, এক্স ওয়াই, যেমন 5টা ভ্যারিয়েবল আছে, 1টা 2টা 3টা 4টা, আর এখানে 5টা এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে এরিয়া, আর এদের ডাটা টাইপটা হচ্ছে স্যার ফ্লোট। কারণ কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই যে কোন ধরনের ভ্যালু এগুলোর মধ্যে ইনসারশন হবে। এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই, আমরা অটোমেটিক্যালি হচ্ছে যে এরিয়া ক্যালকুলেট করতে পারবো, তারপর হচ্ছে এস ক্যালকুলেট করতে পারবো। তো সেই অনুযায়ী আমরা এখানে দিলাম হলো গিয়ে প্রিন্ট এফ এন্টার নাম্বার। এক্স, আবার প্রিন্ট এফ এন্টার নাম্বার। নাম্বারের জায়গায় আমরা কোলনও দিতে পারি, কোনো ব্যাপার না। আর এখানে আমাদের আসবে হলো গিয়ে scanf পার্সেন্টেজ এফ কমা এন্ড হচ্ছে ওয়াই। ওকে, ঠিক আছে স্যার। ওকে, তারপর আমরা এই জায়গায় দিয়ে দিব প্রিন্ট এফ এন্টার নাম্বার। ওকে, এখন দেখেন আমাদের পরিসীমাটা ক্যালকুলেট করতে হবে, আমাদের পরিসীমা বা এস ক্যালকুলেট করতে হবে। তো চলেন আমরা এস ক্যালকুলেট করি। তো এস এর ইকুয়েশনটা হচ্ছে আমরা জানি এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2। এখন এই জায়গাটাতে আমাদের হচ্ছে
area equal SQRT S S minus A sorry S minus X S minus Y S minus Z ওকে এটা আমরা ক্যালকুলেট করতেছি এরিয়া ইকুয়াল SQRT S ইন্টু S মাইনাস X S মাইনাস Y এবং S মাইনাস Z আমরা ক্যালকুলেট করতেছি স্কোয়ার রুট ফাংশনটা ইউজ করছি এখন আলটিমেটলি আমরা যদি একটু দেখি জাস্ট একটু সাইজটাকে ছোট করছি জাস্ট এটাকে ফিট করার জন্য ওকে এখন দেখেন আমাদের এখানে আমরা সাকসেসফুলি এস এর ভ্যালু বের করছি 2 দিয়ে ডিভাইড করছি এবং এখানে এরিয়া স্কোয়ার রুট অফ কারণ আপনার সি প্রোগ্রামে এইটা সরাসরি আপনি ইউজ করতে পারবেন না ঠিক আছে এটা আপনি সরাসরি ইউজ করতে পারবেন না তাই আমরা হচ্ছে যে স্কোয়ার রুট ইউজ করছি এখন প্রিন্ট এফ এ যাচ্ছি আমরা এখন প্রিন্ট এফ এ এখানে এরিয়া প্রিন্ট করতে বলেছে তো আমরা এই জায়গায় হচ্ছে পার্সেন্টেজ এফ এন্ড তার ভ্যালু এরিয়ার ভ্যালু প্রিন্ট করলাম ঠিক আছে প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা এরিয়া এখন আমরা ফাইনালি আমরা হচ্ছে লিখে দিব রিটার্ন 0 আর কিছু বাকি নাই রিটার্ন 0 আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো আমরা সাকসেসফুলি আমরা হচ্ছে সি প্রোগ্রামটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে ত্রিভুজের 3টা বাহু যদি দেওয়া থাকে সেটার ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এন্ড সি প্রোগ্রাম এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস math.h আপনি কখন ইউজ করবেন যখন সি প্রোগ্রামে আপনার স্কোয়ার রুট নিয়ে কাজ করতে হবে ঠিক আছে তখন math.h এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করতে হবে আর এই math.h এর জন্য আপনি এখানে কি ব্যবহার করেছেন SQRT এটা ব্যবহার করেছেন ঠিক আছে SQRT আর SQRT এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট ফাংশন যেটার মাধ্যমে আমরা স্কোয়ার রুটকে ক্যালকুলেট করতে পারি এরপরে স্যার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সেলসিয়াস ফারেনহাইট এটার সাথে স্টার ইনফিনিটি দিয়ে রাখেন যেই বছর আইসিডি পরীক্ষা হয়েছিল সেই বছর এই কোশ্চেনটা সবার প্রথমে আসছে সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তর সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তর স্যার ওকে তো এটার ইকুয়েশনটা হচ্ছে কি এটার ইকুয়েশন হচ্ছে C/5 F minus 32 divided by 9 আর সেলসিয়াস থেকে ফারেনহাইটও আসতে পারে ফারেনহাইট থেকে সেলসিয়াসও আসতে পারে আপনি একটা শিখলে পরেরটা পাবেন তো কমনলি যেটা আসে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর বলে অর্থাৎ ফারেনহাইটে অ্যান্সার চায় তখন এটার অ্যান্সারটা ঠিক এরকম হবে যে F equal 9 star C by 5 প্লাস হচ্ছে 32 ওকে যদি ফারেনহাইটে কনভার্ট করতে বলে ওকে আর স্যার যদি আপনাকে বলে ফারেনহাইট টু সেলসিয়াস হাইট থেকে সেলসিয়াসে যদি কনভার্ট করতে বলে ফারেনহাইট থেকে যদি সেলসিয়াসে কনভার্ট করতে বলে তাহলে আপনি কি করবেন স্যার ফারেনহাইট থেকে সেলসিয়াসে যদি কনভার্ট করতে বলে তাহলে হচ্ছে আপনার হবে C equal 5 into F minus 32 ঠিক আছে ডিভাইডেড বাই 9 ঠিক আছে জাস্ট 5 কে সাইডে পাঠিয়ে দিলাম তাহলে ফারেনহাইট থেকে যদি সেলসিয়াস বলে অর্থাৎ রেজাল্ট যদি সেলসিয়াসে জানতে চায় তাহলে আপনি এটা ইউজ করবেন ওকে এটা ইউজ করবেন সবাই
এটা হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে ফারেনহাইট সেলসিয়াস টু ফারেনহাইট। আর এটা হচ্ছে স্যার আমাদের ফারেনহাইট টু সেলসিয়াস স্যার। ওকে, তো চলেন আমরা এবার এটা শুরু করি। তো অ্যালগোরিদমটা আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটটা দেখতেছি স্যার, আমরা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটটা আগে দেখতেছি। অ্যালগোরিদম, স্টেপ 1 স্টার্ট করি। স্টেপ 2, স্টেপ 2 তে হচ্ছে আমরা এই জায়গা থেকে যেটা করব, এখানে ইনপুট হচ্ছে কার ভ্যালু সি, সি তে ইনপুট গ্রহণ করি। স্টেপ 3, স্টেপ 3 তে হচ্ছে এফ ইকুয়াল 9 স্টার সি বাই 5 প্লাস 32 করি। সিম্পল, খুবই ইজি স্যার। এফ প্রিন্ট করি। স্টেপ 5, আর স্যার আজকের ক্লাসে একটা নতুন রুটিন যাবে। আজকের ক্লাসে নতুন রুটিন যাবে, প্রত্যেক দিনের পরে নেক্সট ক্লাসটা কবে হবে ওটা কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে, ওই ক্লাসটা ফলো করবেন। গনে গনে 10টা থেকে 12টা ক্লাস হবে, এর বেশি হবে না স্যার। এই 12টা ক্লাসের মধ্যে আমি সব কভার করে দিব স্যার, ঠিক আছে? 12টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সবকিছু আমি কভার করে দিব, টেনশন নেওয়ার বা প্যারা নেওয়ার কোনো দরকার নাই স্যার, ঠিক আছে? প্রোগ্রাম আমরা কি করছি স্যার, প্রোগ্রাম আমরা হচ্ছে এন্ড করে দিছি, ঠিক আছে? ওকে, প্রোগ্রাম এন্ড করছি, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা। এবার আমাদের আসতেছে স্যার ফ্লো চার্ট। ফ্লো চার্টটা খুবই সুপার ইজি। স্টার্ট, ইনপুট বক্স সি, এফ ইকুয়াল 9 স্টার সি বাই 5 প্লাস 32, এন্ড, ঠিক আছে? ফ্লো চার্ট শেষ, এবার সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম হচ্ছে INCLU, সি প্রোগ্রামটা আমরা একটু দেখি। সি প্রোগ্রাম include video.h integer main। আমাদের এখানে ভ্যারিয়েবল আছে দুইটা, একটা সি একটা এফ। সি কমা এফ দিলাম, আর এখানে আমরা দিলাম হলো গিয়ে কি ফ্লোট, কারণ নামের বাধ্যবাধকতা নাই। আর এখানে কোন ভ্যালুটা জানতে হবে, সি, কারণ সি এর ভ্যালু যদি ইনপুট দিই তাহলে আমি এফ এর ভ্যালু বের করতে পারবো। প্রিন্ট এফ, এন্টার। আর এখানে আমরা নিচ্ছি হলো গিয়ে কি পার্সেন্টেজ সি। ওকে, স্ক্যানএফ পার্সেন্টেজ এফ কমা এন্ড হচ্ছে সি। আর তার সাথে আমরা এখন হলো গিয়ে দিয়ে দিব যে এফ ইকুয়াল
ঠিক আছে, এফ ইকুয়াল হচ্ছে 9 স্টার সি বাই 5 প্লাস 32। একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বলতেছি, আপনি ভেরিয়েবল যদি ছোট হাতের লেখেন এখানেও ভেরিয়েবল ছোট হাতের লিখবেন, ভেরিয়েবল এখানে বড় হাতের লিখলে এখানে বড় হাতের লিখবেন, অর্থাৎ আপার কেসে লিখবেন। অনেকে আছে এখানে আপার কেসে লেখে এখানে লোয়ার কেস দেয়, আবার এখানে লোয়ার কেস দেয় এখানে আপার কেস দেয়, এরকম করলে কিন্তু পরীক্ষায় নাম্বার কেটে রাখবে টিচার। ওকে, তো প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ সি। ওকে, আর এখানে হচ্ছে রিটার্ন 0। ঠিক আছে স্যার, ক্লিয়ার স্যার? কারো কি কনফিউশন আছে এই জায়গাটাতে? সবাই কি মোটামুটি ক্লিয়ার? ওকে, এখন এটা তো একটা দেখলাম, এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট। এখন যদি রিভার্সটা হয় ফারেনহাইট থেকে সেলসিয়াস, তাহলে কেমনে হবে? ওকে, ওকে স্যার, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেলসিয়াস মানে ফারেনহাইট টু সেলসিয়াস, অর্থাৎ ইউজার ফারেনহাইটে ইনপুট দিবে, সেলসিয়াসের রেজাল্ট আসবে। ঠিক আছে, এখন দেখেন অ্যালগোরিদম স্টেপ 1 স্টার্ট করি। স্টেপ 2 তে আমরা এখানে যেটা দেখবো স্যার, স্টেপ 2 তে আমাদের আসতেছে হলো গিয়ে আমরা এফ এ ইনপুট নিব, এফ এ ইনপুট গ্রহণ করি, এফ এ ইনপুট গ্রহণ করি। স্টেপ 3, স্টেপ 3 তে আমরা হচ্ছে এখানে এফ এ ইনপুট গ্রহণ করব, তারপর হচ্ছে আমাদের সি ইকুয়াল 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। স্টেপ 4, সি প্রিন্ট করি। স্টেপ 5 হচ্ছে প্রোগ্রাম এন্ড করি। আমাদের ফ্লো চার্ট, হচ্ছে আমাদের চার্ট, ইনপুট বক্স, তারপর হচ্ছে আমাদের এখানে আমরা ইনপুট কাকে নিব, এফ, তারপর আমাদের ইকুয়েশন হচ্ছে ইকুয়াল এফ ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এফ, সরি,
আর প্রোগ্রাম আমরা কি করছি স্যার, এন্ড করছি। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, এটা আমাদের ফ্লো চার্ট, আর এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম হচ্ছে এটা, আমাদের হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে ইন্টিজার মেইন, ইন্টিজার মেইন, তারপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে এখানে কয়টা, টোটাল দুইটা, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এফ, আর এদের ডাটা টাইপ হবে ফ্লোট, এদের ডাটা টাইপ হবে ফ্লোট। আর এখন আমরা এখানে জাস্ট হচ্ছে কার ইনপুট নিব, এফ এর ইনপুট নিলেই আমরা সি এরটা বের করতে পারবো। তা আমরা জাস্ট লিখলাম এন্টার নাম্বার, তারপর আমরা হচ্ছে স্ক্যানএফ, স্ক্যানএফ হচ্ছে পার্সেন্টেজ এফ এন্ড হচ্ছে সি। ওকে, পার্সেন্টেজ এফ এন্ড সি, কারণ সি এর সরি এফ হবে, এফ এর ভ্যালু ইনপুট দিলেই তো সি বের হবে। এফ, তারপর আমরা হচ্ছে এই জায়গায় দিব সি ইকুয়াল 5 স্টার f minus 32 divided by 9, printf printf percentage f comma c, তারপর হচ্ছে রিটার্ন 0। এই তো আমাদের ফারেনহাইট টু সেলসিয়াস কনভার্সন হয়ে গেছে, এবং আমরা এখানে যেটা করছি সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সনটা আমরা অলরেডি দেখে ফেলছি স্যার। ওকে, যে সি তে ইনপুট নিয়েছি প্রিন্টএফ পার্সেন্টেজ এফ, এখানে একটা জিনিস ভুল করছি স্যার, এটা হচ্ছে পার্সেন্টেজ এফ হবে স্যার, এটা হচ্ছে স্যার পার্সেন্টেজ এফ হবে, কারণ সি তে ইনপুট নিছি, সি এর ভ্যালু ইনপুট হয়েছে, ঠিক আছে স্যার, সি এর ভ্যালু ইনপুট হয়েছে, সি এর ভ্যালু ইনপুট হওয়ার পর ভ্যালু এফ এ স্টোর হয়েছে, প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ, এফ এর ভ্যালু আউটপুট আসছে। সেম ভাবে আমাদের এই জায়গাটাতেও আসছে স্যার, আমরা এখানে এফ এর ভ্যালু ইনপুট নিয়েছি, ফাইনালি সি আসছে, প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা সি, আর ওইখানে এফ এর জন্য ইনপুট নিয়েছি, যেমন এফ এর ইনপুট দিছে বের হয়েছে। তো স্যার আজকের মতো এতটুকুই স্যার, আজকের ক্লাসটা একটু কম হয়েছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে, আজকে তো সেলসিয়াস ফারেনহাইট দেখছি, অর্থাৎ আমরা ক্ষেত্রফলের সিরিজ দেখছি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিসেরটা দেখছি স্যার, আমরা হচ্ছে সেলসিয়াস ফারেনহাইট দেখছি। এই চারটার ভিতর আপনি অবশ্যই একটা কোশ্চেন বোর্ড পরীক্ষায় পাবেনই, ঠিক আছে, যদি এখান থেকে কোশ্চেন আসে। আর লাস্ট যেটা কথা ছিল, কোন ডাটা টাইপ আসলে কি কল হয়, ডাটা টাইপ কলিং, ডাটা টাইপ কলিং, ডাটা টাইপ কলিং যদি আপনার ফ্লোটটাকে, ফ্লোটের জন্য আপনার ইউজ করতে হবে কি পার্সেন্টেজ এফ, আপনার যদি ইন্টেজার থাকে, অর্থাৎ ইন্টেজার প্লাস ফ্র্যাকশন দুইটা থাকলে আপনার ইউজ করতে হবে ফ্লোট। অনলি যদি ইন্টেজার থাকে, প্রোগ্রামে ইন্টেজারকে লেখা হয় আইএনটি, আইএনটি মানে পূর্ণ সংখ্যা,
আর এটার কলিং হবে পার্সেন্টেজ ডি। ডি মানে হচ্ছে ডেসিমাল, অর্থাৎ ইন্টেজার আপনার হচ্ছে 3 ধরনের হইতে পারে, ডেসিমালের হইতে পারে, অক্টালের হইতে পারে, হেক্সার হইতে পারে, হেক্সাডেসিমালের হইতে পারে। ঠিক আছে, আপনার পার্সেন্টেজ ডি হচ্ছে যখন ডেসিমাল আসবে, পার্সেন্টেজ ও যদি আপনার কি হয়, অক্টাল হয়। এগুলো এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। আর যদি হেক্সার হয়, হেক্সার হচ্ছে পার্সেন্টেজ। আর বাইনারিটা নাই স্যার, বাইনারির কোনো ডাটা টাইপ নাই, কারণ সি প্রোগ্রাম করতেছেন তো বাইনারির জন্যই, ওটা তো বাই ডিফল্ট হবে। তো আপনার ইন্টেজারের জন্য ডেসিমাল হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে। তো ডেসিমালের জন্য পার্সেন্টেজ ডি, অক্টালের জন্য পার্সেন্টেজ ও, এবং হেক্সার জন্য পার্সেন্টেজ কি হবে স্যার, এক্স হবে। ঠিক আছে, এবার আমাদের ডাবলের জন্য, ঠিক আছে, ডাবল হচ্ছে, আর আরেকটা জিনিস বলি, ফ্লোট হচ্ছে পয়েন্টের পর, রেডিক্স পয়েন্টের পর দশমিকের পর 6 ঘর কাউন্ট করতে পারে। ধরেন এখানে আমার নাম্বার আছে 2 পয়েন্ট, এরপরে হচ্ছে 6টা ঘর কাউন্ট করবে, মানে 6টা ঘর কাউন্ট করবে। এগুলো এমসিকিউর জন্য আসে। ঠিক আছে, আর ডাবল হচ্ছে আপনার, ডাবল যেটা হচ্ছে ইন্টেজার প্লাস ফ্র্যাকশন, ইন্টেজার প্লাস ফ্র্যাকশন, এটার জন্য হচ্ছে ডাবল ইউজ করতে হবে। এবং ডাবলের জন্য আমাদের ইউজ করতে হবে কি, পার্সেন্টেজ এলএফ, লং ফ্লোট। ঠিক আছে, এটা পয়েন্টের পর হচ্ছে টোটাল কত ঘর কাউন্ট করে, এটা পয়েন্টের পর হচ্ছে 18 ঘর কাউন্ট করে, 18 ডিজিটস। অর্থাৎ ধরেন আমি একটা নাম্বার নিলাম 2.5, এটা হচ্ছে 18 ডিজিটস কাউন্ট করে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 10 11 12 13 14 15 16 17 18। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, either 18 digits or 16 digits, এটা ক্যালকুলেট করতে পারে। অর্থাৎ ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, ঠিক আছে, ইন্টেজার, ডাবল, আর লাস্ট বাট নট দ্য লিস্ট ক্যারেক্টার। ক্যারেক্টারকে প্রোগ্রামে CHAR দ্বারা প্রকাশ করা হয়, আর এটার কলিং হচ্ছে পার্সেন্টেজ সি। ঠিক আছে, পার্সেন্টেজ সি। এখন ইন্টেজারের বিষয়টা বলি, গুরুত্বপূর্ণ কথা, যে ফার্স্টে ফ্লোট। আচ্ছা, ফার্স্টে ফ্লোটের বিষয়টা বলি। ফ্লোট হচ্ছে মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে, 4 বাইট। ইন্টেজার মেমোরিতে হচ্ছে 4 বাইট জায়গা দখল করে। ডাবল মেমোরিতে হচ্ছে 8 বাইট জায়গা দখল করে। আর ক্যারেক্টার মেমোরিতে হচ্ছে 1 বাইট জায়গা দখল করে, 1 বাইট ডাটা দখল করে। এখন 4 বাইট সমান কি, 4 বাইট সমান হচ্ছে 32 বিট। তারপরে হচ্ছে 4 বাইট সমান হচ্ছে কি 32 বিট, আর 8 বাইট সমান হচ্ছে 64 বিট, আর হচ্ছে 1 বাইট সমান সমান কত বিট,
8 বিট। এই ইনফরমেশন গুলো কিন্তু এমসিকিউ পরীক্ষায় প্রচুর পরিমাণে লাগে। যে ডাটা টাইপ কলিং এর ক্ষেত্রে ফ্লোট যদি থাকে, ফ্লোট হচ্ছে 4 বাইট এবং ফ্লোটের মধ্যে কত বিট রাখা যায়? 32 বিট। ইন্টিজার 4 বাইট, তার ভিতরে 32 বিট ডাটা রাখা যায়। ডাবল হচ্ছে 8 বাইট, তার ভিতরে 64 বিট রাখা যায়। এবং ক্যারেক্টার 1 বাইট, যেটার ভিতরে 8 বিট রাখা যায়। এবং ফ্লোটকে কল করার জন্য ইউজ করা হয় %f। এটা সর্বোচ্চ হচ্ছে 6 ডিজিট কাউন্ট করতে পারে, 6 ডিজিটস, অর্থাৎ দশমিকের পর 6 ঘর কাউন্ট করতে পারে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ থাকবে না। তারপরে হচ্ছে ডাবল, ইন্টিজার ফ্র্যাকশন দুইটাই নিতে পারে, অর্থাৎ প্রোগ্রামে যদি কখনো বলে যে শুধু পূর্ণ সংখ্যা, তাহলে ইন্টিজার ডাটা টাইপ ইউজ করতে হবে। আর প্রোগ্রামে যদি বলা হয় যে দশমিকের পর হচ্ছে 18 ঘর বা 16 ঘর কাউন্ট করতে হবে বা 12 ঘর কাউন্ট করতে হবে, অর্থাৎ মোর দেন 6 ডিজিট যদি বলে, তখন আপনার ডাটা টাইপ ইউজ করতে হবে ডাবল। ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য আসে, জাস্ট আমি বলে রাখতেছি। আর ডাবলকে কল করা হয় %lf দিয়ে। আর এখানে হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে আপনার ইউজ করতে হবে কি? %c। এবং ক্যারেক্টার হচ্ছে কত বিটের? 8 বিটের। তো স্যার আজকের মতো এতটুকুই।